হ্যালো, হ্যাঁ জি ভাইয়া। তো আমাদের ছেলেগুলো শুরুতেই ভয় পেয়েছে। একটু কম বয়সী ছেলে সব, ওরাও তো সাহসী না, শিবিরের মতো না। কাল প্রাইভেট ভার্সিটি থেকে আমার নামবে যতটুকু শুনলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব অন্তর্বর্তী সরকার চালালেও উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই ইচ্ছেটা। তারা সেন্ট মার্টিন চায়, ওয়ারে বাংলাদেশকে চায়। এর বিষয় না এটা, তারপর আমি একটু বলি। আর বিসিবি এ বিষয়ে হয়তো একটা বক্তব্য দিয়েছে। নির্লজ্জ পলিটিক্যাল ক্যাম্পেইন চলে বাংলাদেশের রাজনীতিতে। কেন আমাকে 5 হয়ে সালাম করতে হবে কেন? ওয়াই? আপনি দেশের জনগণের কাছে যান, তিনি মেম্বার এবং এমপির কোনো পার্থক্য আপনাকে বলতে পারবে না। ইউনূস জাতিসংঘে ভীষণ আত্মবিশ্বাসের সঙ্গে ভাষণ দিলেন, তাও আবার বাংলায়। বিস্মিত গোটা বাংলাদেশ। বাংলাদেশ কি তবে এমন নেতাই চেয়েছিলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিনিয়ত আমি আপনাদের সিরিয়াত ফারুকী দর্শক চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধৈর্য সহকারে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখে আশা করি আপনাদের হ্যাঁ জি ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকের পারফরমেন্সে খুব হতাশ হলাম। ঢাকায় তো কিছুই করতে পারলে না। মাসুদের সাথে কথা হয়নি আসলে আমাদের মাসুদ। জি ভাইয়া, আসলে পুলিশ এত অ্যাক্টিভ থাকবে আমরা ভাবি নাই। শিবিরের ছেলেপেলেগুলো তো আশেপাশেই ছিল, কিন্তু নামার আগেই তো পুলিশ হামলা করে। আরে ভাই, পুলিশ তো ঝামেলা করবেই, কিন্তু তোমরা ছেলেপেলেদের বলো নেই কি করতে হবে না হবে। জি ভাইয়া, শিবিরের ওদেরকে তো বলাই আছে পুলিশ ঝামেলা করলেই তারাই বের হবে। এর প্ল্যান তো তাই ছিল, কিন্তু আমাদের ছেলেগুলো শুরুতেই ভয় পেয়েছে। একটু কম বয়সী ছেলে সব, ওরাও তো সাহসী না, শিবিরের মতো না। কাল প্রাইভেট ভার্সিটি থেকে আমার নামবে যতটুকু শুনলাম। ওইদিকে তোমাদের সব ছেলেদের থাকতে বলো। আমি প্রয়োজনে মাসুদকে আবার বলে দেবো। জি ভাইয়া, কাল ইনশাল্লাহ ভালো কিছু হবে। কিন্তু সেনাবাহিনীর কিছু বুঝলাম না, তারা পুলিশের মতো হয়ে যাবে, এটা কি মানা যায়? এখন অত কিছু ভাবার সময় নেই। লাশ পড়লে পড়বে, যত লাশ তত তাড়াতাড়ি হাসিনার দিকে। সাধারণ মানুষের উপর চেপে আছে, এটা কাজে লাগাতে হবে তো, বুঝতে পারছো? জি জি। মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই ইচ্ছেটা। তারা সেন্ট মার্টিন চায়, ওয়ারে বাংলাদেশকে চায়। জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে পরে বেশ কয়েকবার অভিযোগ করেন তাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তির হাত আছে। ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই ইচ্ছেটা। তারা নিজেদের কাজে ব্যবহারের জন্য সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের অংশের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল, যা তিনি দেননি। হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রিন্সিপাল ডেপুটির মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের এটা হাস্যকর বলে মন্তব্য করেন। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করতেন। এটি সহ কয়েকটি কারণে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের বেশ অবনতি হয়। এই প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফরটিকে নানা কারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের যে টানাপোড়েন চলছিল, এই সফরে তা অনেকটাই কেটেছে। সফরে অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে 40 বৈঠকে অংশ নেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে তার বৈঠকটি
এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বেশ ভূমিকা রাখবে, কারণ বিশ্বব্যাংক বাংলাদেশকে $3.5 বিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশ থেকে অর্থ পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতারও আশ্বাস দিয়েছে। এছাড়া বাংলাদেশকে $200 মিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টার। এ সময় বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ঘোষণা দেয় দেশটি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হুমায়ুন কবির বলেন, চীন নবায়নযোগ্য জ্বালানি সহ অন্যান্য বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি সহ নানা কারণে এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন বিশ্লেষকরা। যদিও আজকের বিষয় না এটা, তারপর আমি একটু বলি। আর বিসিবি এ বিষয়ে হয়তো একটা বক্তব্য দিয়েছে এবং রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য, এবং সেটা আমরা তো অবশ্যই করব। এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন। তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব, সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব, এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5 জন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের, লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে, তাহলে এই 5-6 জন আমাকে কি নিরাপত্তা দিবে? আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই। তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা বোধহয় কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে। তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো সেই জায়গাটা, রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয়াই আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্বটা আমরা পালন করব। নির্লজ্জ পলিটিক্যাল ক্যাম্পেইন চলে বাংলাদেশের রাজনীতিতে। কেন আমাকে 5 হয়ে সালাম করতে হবে কেন? ওয়াই? আপনি দেশের জনগণের কাছে যান, তিনি মেম্বার এবং এমপির কোনো পার্থক্য আপনাকে বলতে পারবে না। তাদের কাছে পার্থক্যটা হচ্ছে, একটা ইউনিয়ন পরিষদের মেম্বার মানে হলো সে একটা ছোট রাস্তা করতে পারবে, ধরেন 5 মিটারের একটা রাস্তা। চেয়ারম্যান মানে কি? সে একটা 10 মিটারের রাস্তা করতে পারবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মানে কি? সে একটা 1/2 মাইলের রাস্তা আপনাকে করে দিতে পারবে। এমপি মানে কি? সে আপনাকে 5 কিলোমিটার রাস্তা করে দিতে পারবে। আর প্রধানমন্ত্রী মানে হলো সে আপনাকে একটা পদ্মা সেতু করে দেবে। এই হইল মেম্বার থেকে এমপি পর্যন্ত আমাদের রাজনীতির বুঝ। এটা কি 51 বছর আগে, 52 বছর আগে শুরু করলে পারতাম না এই মানসিকতাটা চেঞ্জ করতে? সার্টেনলি পারতাম। রেভলিউশনারি নেশন প্রত্যেকে করেছে, 2 জেনারেশন 3 জেনারেশনে সফিস্টিকেটেড নেশন হয়ে গেছে। পৃথিবীতে এরকম দুর্দান্ত ঘটনা আছে, কিন্তু আমাদের ফাউন্ডিং ফাদার্সরা কখনো চান নাই। পারহ্যাপস আমাদের ফাউন্ডিং ফাদার্সদের মাথায়ও ছিল না যে 25 তারিখে কি হবে। তাজউদ্দিন আহমেদ যখন গেছেন, একটা রেকর্ডার আর একটা কাগজ কলম নিয়ে শেখ মুজিবকে বলছেন যে মুজিব ভাই কিছু একটা লিখে দেন, পড়তে তো হবে, বলতে তো হবে। বলে যে 27 তারিখ হরতাল দিছি, খুনের বদলে নাকে তেল দিয়া ঘুমা। এই হচ্ছে আমাদের স্বাধীনতার প্রস্তুতি আর কি। এটা তো লেনদেনের ব্যাপার, যে আমি প্রতিনিধি হিসেবে দাঁড়াতে চাচ্ছি, আমি নির্বাচিত হলে আপনার জন্য আমি এইটা ডেলিভার করব। আর আপনি কি পাবেন সেটা আপনি বুঝে নেন। আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন কিনা যেটা ডেলিভার করবার ক্যাপাসিটি আমার আছে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব অন্তর্বর্তী সরকার চালালেও উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
রাজনৈতিক দলগুলোর কথা না শুনলে তাদের সরাতে সময় লাগবে না, প্রয়োজনে 1 মাস পর থেকে আন্দোলন শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, ডক্টর ইউনূসের পাশে উপযুক্ত ব্যক্তিরা না থাকায় দেশে নৈরাজ্য চলছে। সরকারকে শক্ত হাতে তা দমনের আহ্বান জানান তিনি। এছাড়া দেশের পাহাড়ি এলাকা ভারত অস্থিতিশীল করছে বলেও অভিযোগ করেন নূর। সেনাবাহিনীকে সেখানে আরও মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে দুর্গাপূজায় ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে তিনি বলেন, দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে এসব প্রতিহত করবে। সরকার পতন করাই দিয়েছে আমরা, এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি নামাইতেও বেশি সময় লাগবে না, কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করব। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে ভীষণ আত্মবিশ্বাসের সঙ্গে ভাষণ দিলেন, তাও আবার বাংলায়। বিস্মিত গোটা বাংলাদেশ। বাংলাদেশ কি তবে এমন নেতাই চেয়েছিলেন? বিশ্বমঞ্চে বারংবার বাংলায় ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, আজ বাংলাদেশ যে পরিবর্তন দেখছে তার দাবিদার একমাত্র বাংলাদেশের ছাত্র জনতা। বাংলাদেশের গণ অভ্যুত্থান গোটা বিশ্বের নজির তৈরি করেছে। গণতন্ত্রের নতুন স্বপ্ন দেখালেন তিনি, শুধু বাংলাদেশকে নয় গোটা বিশ্বকে। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন ভবিষ্যতের পৃথিবী কেমন হবে। তবে কি সত্যি সত্যি বাংলাদেশ থেকে স্বৈরাচার, অগণতান্ত্রিক এই শব্দগুলি একদমই উঠে যাবে? কোন সংকল্পে চলতে চাইছেন ডক্টর ইউনূস? হঠাৎ কেনই বা বলে বসলেন বাংলাদেশ একটা সময় দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নীত হবে? তার মাস্টার প্ল্যানটা ঠিক কি? জাতিসংঘের ভাষণে ডক্টর ইউনূসের বলা কথাগুলোই আগামী বাংলাদেশের মূল নীতি। কি বলছে পর্যবেক্ষক মহল? বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের সঙ্গে মিশিয়ে দিলেন গোটা বিশ্বের গণতন্ত্রকে। ফিলিস্তিনি গাজা ইস্যুতে ডক্টর ইউনূসের স্ট্যান্ড পয়েন্টটা ঠিক কি? তিনি কি বাংলাদেশের চোখেই দেখছেন ফিলিস্তিনকে? গণতন্ত্র পুনরুদ্ধারে ঠিক কোন কোন কার্যক্রম করতে চলেছেন যা বাংলাদেশকে আমূল বদলে দেবে? হয়ে দেখবে গোটা বিশ্ব। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পর্যায়ক্রমে গণ আন্দোলন, সারা পৃথিবী অবাক দৃষ্টিতে দেখেছে এশিয়ার এই দেশকে। কিভাবে বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, সেই সংগ্রামের কথা জাতিসংঘে তুলে ধরলেন ডক্টর ইউনূস। তবে কি আগামী দিনে বাংলাদেশ গোটা বিশ্বের কাছে বড় বার্তা বহন করবে? জাতিসংঘের এই সম্মেলন বাংলাদেশের জন্য এতটা স্পেশাল কেন? কেনই বা ডক্টর ইউনূসকে নিয়ে গোটা বিশ্ব জুড়ে এত আলোচনা চলছে? যদি বলেন গণ অভ্যুত্থান আর তার পট পরিবর্তনের জন্যই এত চর্চায়, কিন্তু কই, আগেও তো বিশ্বের বহু দেশে এমন গণ অভ্যুত্থান হয়েছে। তাহলে দেখে দেখে বাংলাদেশই এত প্রায়োরিটি পাচ্ছে কেন? আসল সিক্রেটটা কি? এরশাদ, খালেদা জিয়া থেকে শুরু করে শেখ হাসিনা বাংলাদেশকে পরিচালনা করেছেন, তবে কি সেই পুরনো নীতিটাই ভুল? গোটা বিশ্ব এখন দেখছে নতুন বাংলাদেশকে। কোন পথে যাচ্ছে দেশটা? পরিবর্তিত বাংলাদেশের খোল নলছেটা ঠিক কেমন হবে জানিয়ে দিলেন ডক্টর ইউনূস। এই পরিবর্তিত বাংলাদেশকে আপনি কি পুরো কদমে সমর্থন করছেন, হ্যাঁ কি না? আপনার উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই প্রসঙ্গটা আসতই না, কারণ এই পরিবর্তিত বাংলাদেশকে নিয়েও কূটনৈতিক মহলে সমালোচনা হচ্ছে। এতক্ষণ ধরে যে পয়েন্টগুলোর দিকে ফোকাস করলাম, সবকিছুর ব্যাখ্যা বিশ্লেষণ থাকছে আজকের রিপোর্টে। গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করছে বাংলাদেশ, আর সেখানে গোটা বিশ্বকে পাশে চাইছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণের সময় আগামী বাংলাদেশ কেমন হবে, কোন রূপরেখায় বাংলাদেশ চলতে চলেছে তার পুরো রোড ম্যাপটাই তুলে ধরেছেন তিনি, এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহল। নিউ ইয়র্কে তার বলা প্রত্যেকটা কথা শুনে বিস্মিত বাংলাদেশ। আজ বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, সোজা কথায় বলতে পারেন গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি, এই সব কিছুর দাবিদার বাংলাদেশের ছাত্র জনতা। একনায়কতন্ত্র,
অগণতান্ত্রিক আর স্বৈরাচার সরকারের পতনের মূলে সমস্ত ক্রেডিট কিন্তু তিনি দিয়েছেন ছাত্র জনতাকে। বাংলায় স্পষ্টভাবে বারংবার সেই কথা উল্লেখ করেছেন, তাও আবার বিশ্ব নেতাদের সামনে। ছাত্র জনতার এই অভ্যুত্থান বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের সম্ভাবনার এক নতুন দিক উন্মোচন করেছে। কিন্তু এই বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষাটা হঠাৎ কেন তৈরি হলো? কিছু তাগিদ থেকে? কি সেই তাগিদ? টেকসই সংস্কারের মধ্যে দিয়ে গণতন্ত্র, সুশাসন, সমৃদ্ধি এবং অর্জনের মাধ্যমে একটা ন্যায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ার তাগিদ। গণতন্ত্রের এই নতুন যাত্রায় বাংলাদেশ পাশে চাইছে গোটা বিশ্বকে। ডক্টর ইউনূস বারংবার উল্লেখ করছেন বাংলাদেশের মুক্তি আর গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে তিনি বাস্তবের রূপ দিতে চাইছেন। বিশেষজ্ঞ মহলের প্রশ্ন, তবে কি আগামী বা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এটাই হতে চলেছে? বাংলাদেশ কিভাবে চলবে, কোন পথে চলবে, পুরো রূপরেখা সারসংক্ষেপে বিশ্বের সামনে তুলে ধরছেন ডক্টর ইউনূস। তাহলে কি সত্যি এতদিন বাংলাদেশ একটা স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যে আটকে পড়েছিল, যেটা নিয়ে বারংবার সমালোচনা হচ্ছে? সেটা শেখ হাসিনা বলুন, এরশাদ বলুন কিংবা খালেদা জিয়া, বাংলাদেশ এখন নতুন পথে চলতে চাইছে। আর সেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন ডক্টর ইউনূস। আবার ভালোর দিকও যেমন রয়েছে, খারাপের দিকও রয়েছে। রিপোর্টের একদম শুরুতেই দেখবেন অন্তর্বর্তী সরকারের সমালোচনার প্রসঙ্গ এসেছিল। বাংলাদেশের জনগণের একাংশ মনে করেন বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে বলে যারা দাবি করছে তার পিছনে যৌক্তিক কারণ নেই। কিন্তু কেন? কারণ পরিবর্তিত বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটা অনেকেই মেনে নিতে পারছে না। আইন শৃঙ্খলা ব্যবস্থা কোলাপস করেছে, অপরাধের মাত্রা বেড়েছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিগত 2 মাস কেটে গিয়েছে, কিন্তু কেনই বা এখনো বাংলাদেশ স্বাভাবিক হলো না? আবার বিশেষজ্ঞ মহলের একাংশের মনে করছে একটা দেশের গোটা সিস্টেমকে নতুন করে পাই টু পাই সাজাতে সময় লাগবে, আর সেই সময়টা অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। অন্তর্বর্তী সরকার যে চেষ্টা করছে না এমনটা নয়, পাশে রয়েছে সেনাবাহিনীও। তাছাড়া জাতিসংঘের মঞ্চে তবে দর্শক, ভিডিওটি দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।